প্রাইমারির ইন্টারভিউ খুব একটা বেশি দেরি নেই, তাই এখন থেকে এই সমস্ত কাগজপত্রগুলোকে আপনি একটু একটু করে গোছ করতে শুরু করুন, কারণ এর মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যেখানে যদি একটু একটু ভুল থাকে তাহলে সেটা কিন্তু আপনি আগের দিন কারেকশন করতে পারবেন না। তাই এখন থেকে এই লিস্টটিকে দেখুন এবং আপনি মনে 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 ভাবুন যে আপনার এই কাগজপত্রগুলো আদৌ ঠিক আছে তো। এবারে এখানে যে লিস্ট করা হয়েছে সেটা আগের বছরকার যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউকে মাথায় রেখে করা হয়েছে। এটাই কিন্তু একেবারে সেই লিস্ট নয়, এটা একটু সংযোজন পরিমার্জন হতে পারে, অর্থাৎ পর্ষদ যখন জানাবে তখন এখান থেকে কিছু কাগজ বাদ যেতে পারে, আবার কিছু কাগজ এসে যুক্ত হতে পারে, তবে মোটামুটি 95% এটাই কিন্তু আপনাকে ইন্টারভিউ বোর্ডে নিয়ে যেতে হবে। আসুন তাহলে প্রথম থেকে আমরা শুরু করি। প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে টেট অ্যাডমিট। আপনাদের সকলের কাছে আশা করি টেট অ্যাডমিট আছে। এখানে যে সমস্যাটা হচ্ছে যে আপনার কাছে যে অ্যাডমিট আছে সেই অ্যাডমিটের মধ্যে কিন্তু পরীক্ষকের সই নেই, এরকম আপনাদের অনেকের মধ্যেই আছেন। এবারে দেখুন, এখানে বলা হয়েছে যে অরিজিনাল অ্যাডমিট নিয়ে যেতে। তাহলে অরিজিনাল অ্যাডমিট কোনটা? আমরা সবটাই তো প্রিন্ট বের করেছি, তাহলে তার মধ্যে থেকে অরিজিনাল হচ্ছে সেটাই যেটা আমাদের পরীক্ষক যেখানে সই করেছেন। এবারে কেউ হয়তো পরীক্ষক সই করা সেই অ্যাডমিটটা হারিয়ে ফেলেছেন, বা কারোর হয়তো পরীক্ষা দেওয়ার সময় অ্যাডমিটে পরীক্ষক সই করেননি। এখন যাই হোক, যার কাছে আছে ভালো সই করা অ্যাডমিট সেটা অরিজিনাল, যার কাছে নেই কোনো সমস্যা, কিচ্ছু হবে না। এইরকম হতে পারে যে আপনি ইন্টারভিউ দিতে গেলেন, তখন আপনাকে বলা হলো যেহেতু অরিজিনালটা নেই তাই আপনি একটা জিডি করে নিয়ে আসুন। আমি জানি না, অনুমানের উপর বলছি। তখন কিন্তু আপনাকে ছুটোছুটি করতে হবে, তার থেকে ভালো যে যাদের কাছে আছে ভালো সই করা নেই, যাদের কাছে নেই তারা নিজেদের সুবিধার জন্য, যাতে ইন্টারভিউ বোর্ডে আপনাকে অযথা ছুটোছুটি করে বেড়াতে না হয় বা এই টেনশনে আপনার প্রস্তুতির 4টে দিন নষ্ট না হয়, তার জন্য পারলে একটা জিডি করে রাখবেন। এটা আমার কথা, পর্ষদের কথা কি হবে আমি জানি না, এটা আমার অনুমান থেকে বলছি, আপনি শুনতেও পারেন নাও পারেন। বেশ, এরপর রয়েছে টেট সার্টিফিকেট। এটা আশা করি সকলের কাছেই আছে। এখানে কোনো আসল নকল কোনো কিছু নেই, আপনারা যারা অনলাইন থেকে ডাউনলোড করে রেখেছেন 2022-এর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তার আগের যে টেট সার্টিফিকেট 2014 টেট সার্টিফিকেট দেওয়া হয়েছে, 2023-এর হয়তো এখনো দেওয়া হয়নি, আমি সঠিক জানি না, হয়তো 2-1 দিনের মধ্যেই পাওয়া যাবে। তবে যাদের আছে তারা এটা অবশ্যই কিন্তু নিয়ে যাবে, তখন যদি হঠাৎ করে চেয়ে বসে আপনাকে ছুটোছুটি করে বেড়াতে হবে। এবারে 2014-র যে টেট সার্টিফিকেট, যেহেতু ফর্ম ফিল আপের সময় নতুন করে সেই সার্টিফিকেট ইস্যু করা হলো, কাজেই সেটা ইন্টারভিউ বোর্ডে গুরুত্ব রাখবে বলেই মনে হচ্ছে এবছরের জন্য। বেশ, এরপরে আপনার এজ প্রুফ, যেখানে আপনার বয়স রয়েছে। দেখুন, যখন টেট ইন্টারভিউয়ের জন্য অ্যাপ্লাই করেছেন তখন কিন্তু এই মাধ্যমিকের অ্যাডমিট অথবা বার্থ সার্টিফিকেট দুটোর মধ্যে যে কোনো একটা দিতে বলা হয়েছে, অর্থাৎ এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে গেলেই কিন্তু আপনার এজ প্রুফ সেটা কিন্তু হয়ে যাবে। আশা করি সকলের কাছে এগুলো আছে। বেশ, এরপর একাডেমিক কোয়ালিফিকেশন একটু ভালো করে ভেবে দেখুন, যখন আপনি অ্যাপ্লাই করেছেন তখন সেখানে কোন কোন জিনিসগুলোকে দিতে হয়েছে। আপনাকে মাধ্যমিকের রেজাল্ট দিতে হয়েছে, তাহলে কত কি পেয়েছেন তার জন্য, তাহলে মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট মাস্ট আপনাকে নিয়ে যেতেই হবে। বেশ, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সেখানে আপলোড করতে হয়েছে, কারণ মাধ্যমিকের মার্কস, টোটাল মার্কস এবং এইচএসএ টোটাল মার্কসের উপরে কিন্তু একাডেমিকটা নির্ভর করছে, তাহলে সেই দুটো কিন্তু আপনাকে গিয়ে সেখানে প্রমাণ করতেই হবে। তার জন্য এই দুটোর মার্কশিট এবং সার্টিফিকেট কিন্তু লাগবেই। এবারে যারা উচ্চ শিক্ষাতর যোগ্যতা দিয়েছেন তাদের পাস অনার্সের যে 3টে বছরের সার্টিফিকেটগুলো আছে সেগুলোকে নিয়ে যাবেন। যারা দেননি তারা এটাকে নিয়ে অযথা টেনশন করবেন না, তাদের কাছে থাকবে না, সেটাই স্বাভাবিক, যেহেতু আপনি শো করেননি। যারা শো করেছেন তারা অবশ্যই এগুলো নিয়ে যাবেন, আর যারা শো করেননি তাদের থাকলেও আশা করি ইন্টারভিউ বোর্ডে লাগবে না, যেহেতু আপনি শো করেননি। বেশ, এরপরে ডিএলএড সার্টিফিকেট, শুধুমাত্র এই ডিএলএড ডিগ্রির জন্যই আপনি কিন্তু এই টেটে বসতে পেরেছেন বা এই ইন্টারভিউ প্রক্রিয়ায় ডাক পেয়েছেন, কাজে সেখানে কিন্তু মার্কশিট দুটো ইয়ারের মার্কশিট সেটা লাগবেই। প্রথম বছরের মার্কশিট যদিও বা না লাগে, দ্বিতীয় বছরের মার্কশিট কিন্তু লাগবেই, কারণ দেখবেন যে ডিএলএড এর যে সার্টিফিকেট সেখানে কিন্তু সেকেন্ড ইয়ারের মার্কশিটে কিন্তু প্রথম বছরের মার্কসটাও উল্লেখ করা আছে। তাই দুটো মার্কশিটই নিয়ে যাবেন, কোনো রিস্কে যাওয়ার দরকার নেই। যদি বাই চান্স কারোর প্রথম বছরের মার্কশিটটা না থাকে বা কিছু সমস্যা হয়, দ্বিতীয় বছরের মার্কশিট কিন্তু নিয়ে যাবেনই যাবেন। এরপর যেটা নিয়ে যাবেন সেটা হচ্ছে সার্টিফিকেট। হ্যাঁ, তো সার্টিফিকেট কেন লাগবে? সার্টিফিকেটটা দেখবেন যে ইয়ার অফ পাসিংটা কিন্তু আছে। তো আপনারা সকলেই জানেন যে আমি যদি 19-21-এ যদি ট্রেনিং করি তাহলে এই 21 কিন্তু আমার ইয়ার অফ পাসিং নাও হতে পারে। কেন না, 21-এই পরীক্ষাটা হয়েছে, 21-এই রেজাল্ট আউট হয়েছে, তাহলে 21 আমি পাস করবো অবশ্যই। দেখা গেল 21-এ পরীক্ষাটা দিয়েছি কিন্তু রেজাল্ট আউট হয়নি, রেজাল্ট আউট হয়েছে 22-এ।
তাহলে যতক্ষণ না পর্যন্ত রেজাল্ট আউট হচ্ছে আমি তো পাস করিনি, আমি তো রেজাল্ট আউট হওয়ার পর ফেলও করতে পারি, তাই না? তাহলে এখানে কিন্তু এই যে ইয়ার অফ পাসিং সেটা কিন্তু সার্টিফিকেটের মধ্যে থাকে, আপনাকেও কিন্তু ইয়ার অফ পাসিং অ্যাপ্লাই করার সময় লিখতে হচ্ছে, তাই সার্টিফিকেটগুলো গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে যাবেন। বেশ, এরপরে ফটো আইডি প্রুফ, এখানে দুটো জিনিস নিয়ে যেতে পারেন, একটা হচ্ছে আধার কার্ড, একটা হচ্ছে এপিক কার্ড বা ভোটার কার্ড। এবারে আধার কার্ডটা নিয়ে যাওয়াটাই আমার মনে হয় সব থেকে বেশি যুক্তিযুক্ত, কারণ আপনাকে ওখানে আধার নাম্বারটা শো করতে হয়েছিল যখন আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন, এবং যখন আপনি ইন্টারভিউয়ের জন্য অ্যাপ্লাই করেছেন তখন দেখুন সেখানে আধার কার্ডের বোথ সাইড কিন্তু আপলোড করতে হয়েছে, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড। অর্থাৎ এক্ষেত্রে ভোটার কার্ডটা কিন্তু বা এপিক কার্ডটা কিন্তু কোনো আলোচনাতেই আসেনি, যে আলোচনায় এসেছে সেটা হচ্ছে এপিক আধার কার্ড, এবং অন্যান্য যা কিছু ডকুমেন্ট আপনি সেখানে সাবমিট করেছেন তার থেকে আরও বেশি যত্ন করে আধার কার্ডটা সেখানে লেগেছে, কারণ ফ্রন্ট সাইড আলাদা করে, ব্যাক সাইড আলাদা করে। তাহলে এখানে ফটো আইডি প্রুফ হিসেবে আমার মনে হয় আধার কার্ডটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এটাকে নিয়ে যাবেন। এপিক কার্ড তো আছে আপনাদের, নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। বেশ, এরপর রয়েছে ফটো। ওখানে কিন্তু উল্লেখ করা ছিল যে ফটোটা দিয়ে আপনি অ্যাপ্লাই করেছেন, যদিও ওদের ইনস্ট্রাকশনে একটু ভুল দেওয়া ছিল আমার মনে হয়, সেই নিয়ে ভিডিও বানিয়েছিলাম। তো যে ফটোটা নিয়ে যেতে বলেছে সেটা, যে ফটোটা আপনি অ্যাপ্লাই করেছেন ইন্টারভিউ ফর্ম ফিল আপের সময়, সেই ফটোটাই 2 কপি নিয়ে যাবেন। 2 কপি দরকার নেই, আপনি একবারে 4 কপি নিয়ে চলে যাবেন, ঠিক আছে? এবং ওই ফটোর নিচে আপনাকে সই করে দিতে হবে। তো সেই ফটো সই করার জন্য আলাদা করে পেন লাগবে, আমি সেই বিষয়ে পরে আসছি। বেশ, এরপরে হচ্ছে এক্সট্রা কারিকুলাম। যার যা কিছু এক্সট্রা কারিকুলাম রয়েছে সেগুলো আপনি ইন্টারভিউ বোর্ডে নিয়ে যাবেন, তারপর সেখানে যদি তারা বলে সেগুলো ভ্যালিড তবে নাম্বার পাবেন, যদি বলে ভ্যালিড নয় তবে নাম্বার পাবেন না। এবারে পাড়ার কোনো প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করেছিলেন, সেখানে কবিতা আবৃত্তি করেছিলেন, সেই সার্টিফিকেট নিয়ে গেলেন না, ওসব হবে না। তো এক্সট্রা কারিকুলামের জন্য যা কিছু হবে সেগুলোকে নিয়ে একদিন ভিডিও বানাবো। তো মোটামুটি এক্সট্রা কারিকুলাম যাদের আছে তারা ইতিমধ্যেই জেনে গেছেন যে কে কিসে নাম্বার পাবেন আর কিসে পাবেন না, তো সেই এক্সট্রা কারিকুলামের সার্টিফিকেটগুলো নিয়ে যাবেন। বেশ, এই কটা ছিল মোটামুটি একটা জেনারেল ক্যান্ডিডেটের প্রয়োজনীয়তা। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট। তো কাস্ট সার্টিফিকেট যে ডিভ্যালিডেশনের ব্যাপার ছিল, এই গ্রুপ থেকে ওই গ্রুপে চলে গেছেন আপনারা, এগুলো সব জানেন। তো তারা যতটা সম্ভব আপ টু ডেট যে সার্টিফিকেটটা পাবেন সেটাকে অবশ্যই নিয়ে যাবেন। বেশ, এরপরে যারা পিএইচ ক্যাটাগরি আছেন তারা সেই পিএইচ ক্যাটাগরির যে নির্দিষ্ট সার্টিফিকেট সেটা অবশ্যই নিয়ে যাবেন। বেশ, এরপরে হচ্ছে যে ফার্স্ট এনগেজমেন্ট লেটার আর এসডিও ডিপিও এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। অর্থাৎ এটা প্যারা টিচারদের ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার ফার্স্ট এনগেজমেন্ট লেটার সেটাকে নিয়ে যেতে হবে, এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের জন্য এসডিও বা ডিপিও অফিস থেকে দেওয়া সেই সার্টিফিকেট কিন্তু আপনাদের কাজে লাগবে। বেশ, এরপর যেটা থাকলো, যারা এক্সামটেড ক্যাটাগরি রয়েছেন তারা এক্সামটেড ক্যাটাগরির যে নির্দিষ্ট নথি সেটা নিয়ে যাবেন, যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন তাদের এক্স সার্ভিসম্যানের যে নির্দিষ্ট নথি সেটা নিয়ে যাবেন। বেশ, তাহলে এই মোটামুটি এই যে 12 দফা কাগজ সেখানে প্রয়োজন হবে, জেনারেলদের জন্য 8 দফা, এবং তারপর একটা একটা করে বাড়তে যাচ্ছে। বেশ, এগুলোকে জোগাড় করে রাখুন। এবার এগুলোর মধ্যে আপনাদের অনেকজনের অনেক সমস্যা আছে, এখানে বাবার নাম এই, ওখানে বাবার নাম ওই, এখানে আমার নাম ভুল, ওখানে এই ভুল ওই ভুল। তো আমি বলবো যাদের এই ভুলগুলি আছে সেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নয়, বা সেটার জন্য আপনি ইন্টারভিউ দিতে পারবেন না এরকম কোনো কিছু নয়। তবুও আপনার মানসিক শান্তির জন্য, যাতে মনে হয় যে না আমার সেখানে কোনো সমস্যা হবে না, আমি কোনো রকম সমস্যা ছাড়া একদম শান্ত মস্তিষ্কে আমার ইন্টারভিউ টেবিলে আমি আমার সবটুকু তুলে দিতে পারবো, সেই মানসিক শান্তিটা যেন আমি পাই, শুধুমাত্র সেই শান্তিটুকুর জন্য বলছি। যদি কারোর নামের ভুলভ্রান্তি এসব থাকে তাহলে একটা কোর্ট এফিডেভিট করিয়ে নেবেন, দিয়ে সেটাকে সঙ্গে রেখে দেবেন। আমি যে লাগবেই সে কথা বলছি না, যাদের অ্যাডমিট কার্ডে পরীক্ষকের সই নেই তাদের জিডি কপি লাগবেই আমি সে কথা বলছি না, নিজের সেফটির জন্য একটা করে রেখে দেবেন। আর যাদের বিভিন্ন নামের বানান টানান ভুল আছে তাদের কোর্ট এফিডেভিট কপি লাগবেই আমি সে কথা বলছি না, নিজের ভালোর জন্য, যাতে আপনি খুব শান্ত মাইন্ডে শান্ত মস্তিষ্কে ইন্টারভিউটা দিতে পারেন, সেই মানসিক শান্তিটা পাওয়ার জন্য এই দুটোকে করে রেখে দেবেন। যদি কারোর কোনো কিছু ভুলত্রুটি থাকে, এটা আমি আমার মতো করে বললাম, আপনি এই কথা নাও শুনতে পারেন। এবং পর্ষদ যখন আপনাদের কল লেটার দেবে সেই কল লেটারের সেখানে যা কিছু কাগজের কথা বলা থাকবে সেগুলোকে দেখে আপনি অবশ্যই নিয়ে যাবেন, তবে তার মধ্যে এখানকার বেশিরভাগ অংশই থাকবে। বেশ, এবারে দেখুন এই যা কিছু এগুলো সব আপনার কাছে আছে, যেটা আপনার কাছে এই মুহূর্তে নেই সেটা হচ্ছে কল লেটার, ঠিক আছে? এর আগের বছর অনেকের হয়েছে সব কিছু নিয়ে গেছে, কল লেটার নিয়ে যায়নি, দিয়ে আবার সেই তড়িঘড়ি ছুটে গিয়ে কোন একটা দোকান থেকে প্রিন্ট বের করে সেই একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তো তার জন্য কি হয়েছে, ইন্টারভিউটা প্রভাবিত হয়েছে। তাই আমি চাইছি যে এই সব কিছু আপনি সঙ্গে করে নিয়ে যান, যেন ইন্টারভিউ বোর্ডে যেন গিয়ে অতিরিক্ত কোনো ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে না জড়াতে হয়। তাহলে এই যা কিছু থাকলো 12 নম্বর, তার সঙ্গে আরেকটা অতিরিক্ত অংশ জুড়লো, যেটা হচ্ছে যে কল লেটারটা। আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যখন কল লেটার ছাড়া হবে, সেটা ইমেল মারফত হতে পারে, বা আপনাদের হয়তো ডিওবি আর রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়ে ডাউনলোড করা হতে পারে, এখন জানি না কি হবে। এই জিনিস কটা আপনি অবশ্যই নিয়ে যাবেন। এবং দেখুন, একটা ইমেল আইডি আর একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হয়েছিল, তো এই কটা দিনের জন্য ইমেল আইডি আর ভ্যালিড ফোন নাম্বারটাকে বাঁচিয়ে রাখবেন। কারণ কি করে হবে তো আমরা জানি না। এর আগে আমরা দেখেছি যে ইন্টারভিউয়ের কল এসেছে শুধুমাত্র এসএমএস এর মধ্যে দিয়ে। তো যদি সেই রকম কোনো কিছু হয়, এই আর কি, যদিও সম্ভাবনা কম, সম্ভাবনা হচ্ছে এটাই যে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার আর ডেট অফ বার্থ দিয়ে ঢুকে ডাউনলোড করতে হবে। তবুও বলা যায় না, হয়তো ওখানে দেওয়া হলো, এখানে ফোনে মেসেজ এলো, তো তার জন্য, বা আপনার ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট হলো, বা আপনার পেপার ভেরিফিকেশনটা কমপ্লিট হলো, তার মেসেজ হয়তো ফোনে এলো, হতে পারে যা কিছু। অনেকেই থাকেন যারা সিম চেঞ্জ করবেন, রিচার্জ করছেন না, তাদের কথা বলছি, এই একটা মাসের জন্য ফোনটাকে কমপক্ষে বাঁচিয়ে রাখবেন। এবারে এবছর অতিরিক্ত যেটা আপনাকে নিয়ে যেতে হবে সেটা হচ্ছে ইডাব্লিউএস সার্টিফিকেট, অবশ্যই যার আছে তাকে নিয়ে যেতে হবে। তো এর আগের বছর যে প্রাইমারি ইন্টারভিউ হয়েছিল, সেখানে এই ইডাব্লিউএস এর ব্যাপারটা কিন্তু ছিল না, কাজেই অনেকের মাথায় এটা থাকছে না যে এবছর এই যে কাগজপত্র, তার সঙ্গে কিন্তু অতিরিক্ত একটি কাগজ এসে যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে ইডাব্লিউএস সার্টিফিকেট। যাদের কাছে আছে তিনি কিন্তু অবশ্যই এই ইডাব্লিউএস সার্টিফিকেটটা সঙ্গে করে নিয়ে যাবেন, সেটা ভুলবেন না। আমি এইগুলোর মধ্যে আলাদা করে ইডাব্লিউএস কে রাখিনি, কারণ সকলের যেহেতু ইডাব্লিউএস নেই, কাজেই ইডাব্লিউএস সকলে নিয়ে যাচ্ছেন না, যার কাছে আছে তিনি অবশ্যই ইডাব্লিউএস সার্টিফিকেটটা নিয়ে যাবেন। এবারে দেখুন, যে অতিরিক্ত জিনিসপত্রগুলো আপনার কাছে থাকবে সেটা হচ্ছে আঠা। আঠা আপনার কাছে থাকবে কেন? যদি ওই ছবিগুলো কোথাও আটকে দেওয়ার কথা বলা হয়, যেন আপনাকে আঠা খুঁজে খুঁজে বেড়াতে না হয়। সামান্য জিনিস কিন্তু কেউ দেবে না আপনাকে। দ্বিতীয় হচ্ছে পেন। যখন সিগনেচার করবেন তখন কিন্তু কাছে একটা পেন থাকা দরকার। আপনাকে যখন পেপার ভেরিফিকেশন হবে সেখানে 2 জায়গায়, আর ইন্টারভিউ রুমের মধ্যে 1 জায়গায় সাইন করতে হবে। তাহলে যদি আপনার কাছে পেন না থাকে, আপনি দাদা পেনটা একবার দিন না, ও ভাই তোমার পেনটা একবার দিন না, এইসব করতে করতে কিন্তু একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে। তাই নিজের কাছে অবশ্যই পেন রাখবেন। আর হচ্ছে স্টেপলার অবশ্যই নিজের কাছে রাখবেন, কারণ এই যে কাগজপত্রগুলো নিয়ে যাবেন সেগুলো কিন্তু জমা দেওয়ার সময় পিন আপ করে দিলে কিন্তু সেটা খুব গুছিয়ে সুন্দরভাবে দিতে পারবেন। তাই নিজের কাছে রাখবেন, তখন কেউ আপনাকে দিতেও পারে, নাও দিতে পারে। একটা স্টেপলারে একটা পিন দেওয়ার জন্য অনেক জ্ঞান দিতে পারে, হ্যাঁ, অনেক কথা খরচ করতে পারে, আপনাকে অনেক কিছু হজম করতে হবে। ইন্টারভিউ সবসময় মাথাটা ঠান্ডা রাখতে হবে। আপনি কাউকে একটা স্টেপলার চাইলেন, সেগুলো নিজে নিয়ে আসতে পারো না, জানো না, মাস্টার হতে এসছো, একটা স্টেপলার নিয়ে আসুনি, একটা ওই সামান্য 1 পয়সার পিনের জন্য আপনার মাথাটা গরম হয়ে যাবে। তাই এগুলো সঙ্গে রাখবেন। আর ফটো সই করার পেন, এই যে ফটো যেটা নিয়ে যাচ্ছেন, সেই ফটোর উপর কিন্তু আপনাকে সাইন করতে হবে। এই যে 2টো ফটো লাগবে, আমি 4টে লিখে দিয়েছি, 4টে নিয়ে যাবেন। তো সেখানে কিন্তু আপনাকে সাইন করতে হবে। তো সেই সাইন কিন্তু এই নর্মাল পেন দিয়ে হবে না, তাই সেখানে ফটো উপর সাইন করার জন্য আলাদা পেন পাওয়া যায় দেখবেন। তো সেই পেনও কিন্তু সঙ্গে একটা নিয়ে যাবেন, এবং আপনাকে কেউ দিক না দিক, আপনি অন্যজনকে দিয়ে সাহায্য করবেন। ঠিক আছে? তো মোটামুটি এই জিনিস কটা একটু মাথায় রাখুন। এবারে যখন ফাইনাল কল লেটার আসতে শুরু করবে, তখন সেই কল লেটার দেখে আপনাদের জন্য অবশ্যই ভিডিও নিয়ে আসবো যে ফাইনালি সেখানে কি লাগছে আর কি লাগছে না। বেশ, তাহলে আজকের যে ভিডিও সেটা মোটামুটি এখানেই শেষ। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক দিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।